হ্যালো স্টুডেন্ট, আমি যদি তোমাদেরকে একটা ব্যাটারি দিই আর একটা বাল্ব দিই, তাহলে অবশ্যই তোমরা কিন্তু বাল্বটাকে জ্বালাতে পারবে, তাই না? তার কানেক্ট করে, মানে বাল্বের মধ্যে তড়িৎ প্রবাহ হবে, কারেন্ট ফ্লো হবে। বাট আমার কোশ্চেন হচ্ছে, যদি আমি তোমাদেরকে ব্যাটারি না দিয়ে ওখানে কোনো ম্যাগনেট দিই, তাহলে কি কারেন্ট ফ্লো হবে বাল্বের মধ্যে? বাল্ব কি জ্বলবে? তো ইয়াস, বাল্বও কিন্তু জ্বলবে। তো এই যে আমরা ম্যাগনেট দিয়ে করে ব্যাটারি দিচ্ছি না তোমাকে, কিন্তু ডাইরেক্ট আমি কোনো সোর্স দিচ্ছি না। ইলেকট্রিকের আমি ডাইরেক্ট কোনো সোর্স দিচ্ছি না তোমাকে। আমি তোমাকে কিন্তু কোনো ডাইরেক্ট সোর্স দিচ্ছি না কারেন্টের। আমি তোমাকে ম্যাগনেট দিচ্ছি, আমি ব্যাটারি দিচ্ছি না। তো এই ম্যাগনেটের সাহায্যেও কিন্তু একটা বাল্ব জ্বলতে পারে। আর এটা ফার্স্ট পর্যবেক্ষণ করেছিল বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, যে ম্যাগনেট দিয়ে করেও আমরা কিন্তু বাল্ব জ্বালাতে পারি। আর এক্ষেত্রে কেন, কখন বাল্ব জ্বলবে? কারণ এই যে ম্যাগনেট ম্যাগনেট এই যে ম্যাগনেট, দেখো ম্যাগনেট রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা একটা কয়েল রয়েছে, এর সঙ্গে একটা গ্যালভানোমিটার কানেক্ট করা রয়েছে। এবারে যদি এই ম্যাগনেটটাকে আমি এর সামনে নিয়ে যাই, আবার দূরে সরিয়ে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো এই পয়েন্টটা কিন্তু ডিফ্লেক্ট হবে, মানে কি কারেন্ট ফ্লো হচ্ছে। তো এটা কখন হবে না, মাইকেল ফ্যারাডে বলেছিল যে যদি ম্যাগনেটিক ফিল্ড, মানে দেখো আমরা এখানে ম্যাগনেট দেখতে পাচ্ছি, কিন্তু এই একটা ইনভিজিবল এখানে জিনিস রয়েছে যে আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক বলরেখা। ঠিক আছে, চৌম্বক বলরেখা কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে এই কোয়েলটার সাথে। তো চৌম্বক বলরেখা মানে, আর এই কোয়েলের মধ্যে যদি কোনো রিলেটিভ মোশন থাকে, আপেক্ষিক গতি থাকে, তাহলে কিন্তু এই যে তোমাদের যে কয়েল রয়েছে, এখানে ভোল্টেজ ইনডিউস হয়, এখানে তড়িৎচালক বল আবিষ্ট হয়। আর অবশ্যই যদি ভোল্টেজ ইনডিউস হয় আর আমি সার্কিটটাকে ক্লোজ করি, তাহলে কিন্তু কারেন্ট ফ্লো হবে। তাহলে মাইকেল ফ্যারাডে কি বলেছিল, যে একটা ম্যাগনেট দিয়ে করে কখন ভোল্টেজ ইনডিউস হবে না, যদি ম্যাগনেট আর কয়েলের মধ্যে রিলেটিভ মোশন থাকে, সেক্ষেত্রে হবে। এটা ফার্স্ট লোতে বলেছিল। এবং সেকেন্ড লোতে বলেছিল যে কত ভোল্টেজ ইনডিউস হবে না, এই যে ফ্লাক্স গুলো যেগুলা ইনভিজিবল, এগুলাকে আমরা ফাই দিয়ে ডিফাইন করি। তো এই যে ফ্লাক্সের যে রেট অফ চেঞ্জ, মানে ডিফাই বাই ডিটি, এর সাথে প্রপোর্শনাল হবে যে ভোল্টেজটা এখানে ইনডিউস হবে, মানে ই প্রপোর্শনাল ডিফাই বাই ডিটি। ক্লিয়ার? আর ভোল্টেজ ইনডিউস হলে অবভিয়াসলি এখানে যে কারেন্টটা ফ্লো হবে তাকে আমরা ইনডিউস কারেন্ট বলবো, আবিষ্ট প্রবাহ বলবো। কিন্তু একটা এখানে প্রবলেম ছিল, সেক্ষেত্রে ফ্যারাডে যে বলেছিল, এ ফ্যারাডে বলেছিল যে কখন ভোল্টেজ ইনডিউস হবে এবং কত হবে, মানে মানের কথা বলেছিল। কিন্তু দেখা গেছে যে এই যে কারেন্টের ডাইরেকশনটা, এই ইনডিউস কারেন্টের, এটা কিন্তু চেঞ্জ হয়। সামনে নিয়ে গেলে কোয়েলের একরকম ডাইরেকশন হয়, আবার দূরে সরে নিয়ে এলে আরেক রকম ডাইরেকশন হয়, মানে ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ হয়। আর এটা বলেছিল লেঞ্জ, বিজ্ঞানী লেঞ্জ এটা বলেছিল যে কেন ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তো আমরা আজকে এটাই পড়বো। তাহলে বুঝতে পারছো যে আমাকে এই ফ্যারাডেস লটাকে বুঝতে হয়, তাহলে যে ইনভিজিবল যে আমাদের এখানে রয়েছে ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক বলরেখা বা চৌম্বক প্রবাহ বলতে পারো, এটাকে আমাদের ফার্স্ট স্টাডি করতে হবে। এবং দেন আমরা কিন্তু এক্ষেত্রে কিরকম তোমাদের ম্যাথমেটিক্স আসতে পারে, কি কি তোমাদের জিনিসগুলো কভার, সবই ডিটেলসে আমরা ডিসকাশন করবো আজকে ফার্স্ট পার্টে, যেটা তোমাদের ক্লাস 12 এর ইউনিট 4 এর ফার্স্ট চ্যাপ্টার। আমরা ফার্স্ট পার্ট আজকে শুরু করছি। ক্লিয়ার? তো চলো দেখে নেওয়া যাক যে ম্যাগনেটিক ফ্লাক্স কি রয়েছে। তো দেখো ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি বলতো? ম্যাগনেটিক ফ্লাক্স মানে হচ্ছে যে কোনো একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো ফ্লাক্স পাস করে, সেটাকে আমরা বলি ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে এটা একটা তোমার কি রয়েছে, একটা প্লেন রয়েছে, এটা একটা তোমাদের প্লেন বা একটা তল রয়েছে, দেখতে পাচ্ছ এটা একটা তল। তো এই তলের মধ্যে লম্বভাবে যতগুলো ফ্লাক্স পাস করছে, এবারে দেখো তল, কোন একটা তলকে বা কোন একটা সমতলকে, প্লেনকে আমরা কিন্তু ভেক্টর দিয়ে ডিফাইন করি। কোন একটা এরিয়া ইজ এ ভেক্টর, মাথায় রাখো। এরিয়া কি? এরিয়া হচ্ছে একটা ভেক্টর, যার মান থাকবে এবং ডাইরেকশন থাকবে। তো এই ডাইরেকশন কোন দিকে হবে না, ডাইরেকশন সবসময় হবে পারপেন্ডিকুলার, নরমাল হবে। এটা যদি এরিয়া হয় তো ডাইরেকশন নরমাল হবে, মানে নরমাল হচ্ছে পারপেন্ডিকুলার হবে। আর ধরো এখানে যে ফ্লাক্স রয়েছে, দেখতে পাচ্ছ ফ্লাক্সটা কি রয়েছে, একটা থিটা কোণে কিন্তু ক্রস করে গেছে। আমি এখানে দেখাচ্ছি, ধরো ধরো তোমাদের এটা রয়েছে একটা প্লেন রয়েছে, এটা প্লেন রয়েছে। এই প্লেনের মনে করো
যে এইরকম ভাবে কোনো একটা ভেক্টর এখানে মানে ম্যাগনেটিক ফিল্ড যে লাইনগুলো রয়েছে, আমি পরে বলছি যে বিটা কি, আমি তো এখানে ফাই লিখতে পারতাম কিন্তু আমি বি লিখেছি, তাই না? বলবো যে এই যে বি, এটাকে আমরা কি বলি। আচ্ছা, এবার ধরো এর যে এই যে এরিয়া রয়েছে, আমি কি বললাম এরিয়া হচ্ছে একটা ভেক্টর, তাহলে ডাইরেকশন রয়েছে, তো আমরা মনে করলাম ডাইরেকশনটা হচ্ছে কি বললাম, ডাইরেকশন সবসময় পারপেন্ডিকুলার হয়, তো মনে করো এর সাথে লম্ব রয়েছে, তো এটা হচ্ছে এরিয়া ভেক্টরের ডাইরেকশন, আমি এ ক্যাপ দিয়ে দিলাম, ক্যাপ মানে হচ্ছে ডাইরেকশন ইউনিট ভেক্টর, আর এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ক্লিয়ার? তো কথা হচ্ছে কি, যে লম্বভাবে যতগুলো ফ্লাক্স পাস করবে এই তলের মধ্য দিয়ে করে, সেটাকেই আমরা বলি চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে দেখতে পাচ্ছ এই বরাবর তো বি কাজ করছে, তাহলে লম্ব ভাবে, লম্ব মানে কোনটা, এ হচ্ছে লম্ব, এই বরাবর ডাইরেকশনটা লম্ব, তাহলে এই বরাবর কত হবে, ভেক্টর যদি আমরা রেজলিউশন করি তাহলে এই বরাবর আমাদের কত হয়ে যাবে না, বি কস থিটা হয়ে যাবে, বি কস থিটা, আর এই বরাবর কি হয়ে যাবে, বি সাইন থিটা, তাই না? আমার দরকার কোনটা, যেটা লম্ব ভাবে পাস করছে, বি কস থিটা। ক্লিয়ার? তো মাথায় রাখবে এই যে বি কস থিটা, এই বি কে আমরা কি বলি, চৌম্বক চৌম্বক আবেশ বলি, চৌম্বক ক্ষেত্র বলতে পারি, বা চৌম্বক প্রবাহ ঘনত্ব বলতে পারি। মানে হচ্ছে সিম্পল ব্যাপার বলে রাখলাম, যে এক ক্ষেত্রফলের মধ্যে, মানে এক ক্ষেত্রফলে লম্বভাবে যতগুলো ফ্লাক্স পাস করে সেটাকে আমরা বলি বি, চৌম্বক প্রবাহ ঘনত্ব, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ক্লিয়ার? মানে এক ক্ষেত্রফলে যে ফ্লাক্সটা পাস করছে সেটা হচ্ছে বি, আর টোটাল যতগুলো, মানে টোটাল যত ফ্লাক্স পাস করছে লম্বভাবে সেটা হচ্ছে ফাই। ক্লিয়ার? মিস্টেক করবে না, কি বললাম, ফাই মানে হচ্ছে দেখো দুটাই লম্বভাবে, বিটা হচ্ছে লম্বভাবে পাস করছে, আর ফাইটাও কিন্তু লম্বভাবে পাস করছে। তো ফাইটা হচ্ছে টোটাল যতগুলো ফ্লাক্স লম্বভাবে ক্রস করছে একটা প্লেনকে, সেটা হচ্ছে ফাই। আর বিটা বি হচ্ছে যেটাকে আমরা বলছি ফ্লাক্স ডেনসিটি, সেটা হচ্ছে এক ক্ষেত্রফলে কতগুলো ফ্লাক্স পাস করছে। তো এই যে আমরা বি কস থিটা পেলাম, এটা হচ্ছে এক ক্ষেত্রফলে আমরা পেলাম বি কস থিটা। তাহলে ক্ষেত্রফল যদি তোমার এরিয়া যদি এ হয় টোটাল, তাহলে টোটাল কত ফ্লাক্স পাস করবে, মাল্টিপ্লাই করতে হবে না? তাহলে আমরা কি বলবো, যে এ বি কস থিটা, এটা হচ্ছে তোমার টোটাল ফ্লাক্স, যাকে আমরা কি করছি, ফাই দিয়ে ডিফাইন্ড করছি। মিস্টেক করবে না কিন্তু, মাথায় রাখবে ফাই আর বি এর মধ্যে কিন্তু মিস্টেক করতে যেও না। বিটাকে আমরা কি বলি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, আর ফাইটাকে আমরা কি বলি, ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। বাংলায় আমরা বলি বিটাকে চৌম্বক আবেশ, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক প্রবাহ ঘনত্ব, যেটা ইচ্ছা বলতে পারো। আর ফাইটাকে আমরা কি বলি, চৌম্বক বলরেখা বা চৌম্বক প্রবাহ। তো বিটা হচ্ছে এক ক্ষেত্রফলে কতগুলো ফ্লাক্স পাস করছে, আর ফাইটা হচ্ছে টোটাল কত ফ্লাক্স পাস করছে লম্বভাবে, দুটাই কিন্তু লম্বভাবে। তো এ বি কস থিটা আমরা দেখতে পাচ্ছি এটা ভেক্টরের রেজাল্ট, যাকে আমরা বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর, মানে হচ্ছে ডট প্রোডাক্ট আমরা বলতে পারি এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের। আমি নরমালি তোমাদের বি মানে ম্যাগনেটিক ফিল্ডে আমি কিন্তু বলবো, চৌম্বক ক্ষেত্রই বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাই সমান হয়ে যাচ্ছে কি না, বি ভেক্টর ডট এ ভেক্টর, যেটা হচ্ছে বি এ কস থিটা। ক্লিয়ার? যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ ফ্লাক্সের চেঞ্জের জন্যই তো আমাদের ভোল্টেজ ইনডিউস হচ্ছিল না, আবিষ্ট হচ্ছিল ভোল্টেজ। কারণ এই যে কয়েলের সঙ্গে যে ফ্লাক্সটা জড়িয়ে ছিল, সেই জড়িয়ে থাকা ফ্লাক্সটার চেঞ্জ দরকার। তো এবারে কথা হচ্ছে যে ঠিক আছে, তো আমরা দেখো আমরা তাহলে ফ্লাক্স ফাই বি জেনে নিলাম। এবার দেখো আমরা ইউনিট গুলো জেনে নিই, আর মাত্রা, যে আমরা যে ম্যাগনেটিক ফ্লাক্স পেলাম ফাই, আর ম্যাগনেটিক ফিল্ড যেটা বি পেলাম, তার ইউনিট কি রয়েছে আর ডাইমেনশন কি হবে। তো দেখো ফ্লাক্স যেটা আমাদের ফাই রয়েছে, মানে ফ্লাক্স যে দেখতে পাচ্ছ ফাই, এর এসআই ইউনিট হচ্ছে কি ওয়েবার, কি বললাম ওয়েবার, ডাব্লিউবি ওয়েবার। আর সিজিএস ইউনিট হচ্ছে ম্যাক্সওয়েল, এমএক্স, আমরা সেটা ইউজ করি কি এমএক্স, ম্যাক্সওয়েল। ক্লিয়ার? তাহলে ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক ক্ষেত্রর একক কি হবে? তো দেখো আমরা কি জানি যে এ সমান কি হয়, এ সমান হচ্ছে বি এ কস থিটা, বি এ কস থিটা, তাই না? আগেই পড়লাম আমরা। তাহলে বি সমান কত হবে, ফাই সমান হচ্ছে, ফাই সমান আমরা কি জানি, আমরা দেখো আমরা ফাই সমান জানি বি এ কস থিটা, তাহলে বি সমান কত হবে, ফাই বাই এ কস থিটা। তো এক্ষেত্রে যে এই যে কস থিটা, এটা তো কোনো অনুপাত, মানে এটা তো অনুপাত, এর তো কোনো একক নেই, ইউনিট নেই। তাহলে বি এর একক হচ্ছে ফ্লাক্সের একক বাই এরিয়ার একক। তাহলে আমরা যদি ফ্লাক্সের বলি যে এসআইতে কত হবে, তাহলে ফ্লাক্সের একক কত হবে ওয়েবার, আর এরিয়া তো মিটার স্কোয়ার।
তো এই জন্য হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, আর সিজিএস একক হচ্ছে তোমার কি হবে ম্যাক্সওয়েল বার সেমি স্কোয়ার, যেটা গাউস বলছি আমরা, ম্যাক্সওয়েল বাই সেমি স্কোয়ার, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি গাউস। ক্লিয়ার? ম্যাক্সওয়েল বাই সেমি স্কোয়ারকে আমরা কি বলি, গাউস। মানে সিম্পলি যে ম্যাগনেটিক ফিল্ড বি এর এসআই একক হচ্ছে মানে ওয়েবার পার মিটার স্কোয়ার, যাকে আমরা কি বলি টেসলা বলি। মাথায় রাখবে টেসলা ইউজ হবে কিন্তু আমরা যখন প্রবলেম সলভ করব সেখানে কিন্তু টেসলা ইউজ হবে। আর সিজিএস একক হচ্ছে গাউস। তো দেখতে পাচ্ছ এখানে ওয়েবার আর ম্যাক্সওয়েলের ফ্লাক্সের রিলেশন রয়েছে, এটা ফ্লাক্সের রিলেশন এসআই আর সিজিএস এর মধ্যে, যে এক ওয়েবার সমান হচ্ছে 10⁸ ম্যাক্সওয়েল, আর এটা হচ্ছে তোমার বি এর এসআই আর সিজিএস এর মধ্যে রিলেশন, মানে ম্যাগনেটিক ফিল্ডের, যে এক টেসলা সমান হচ্ছে 10⁴ গাউস। তোমরা কনভার্ট করে এখানে করতে পারো। এখানে আমরা মাত্রা লিখে রেখেছি ডাইমেনশন। আমরা ডাইমেনশন কি করে বের করবো দেখো, আমি বলে রাখছি এখানে যে দেখো আমরা যে ভোল্টেজ ইনডিউস হবে একটু পরে আমরা এটা পড়বো, যে ই সমান কি লিখবো না ডি⁵ বাই ডিটি। তাহলে আমরা এক্ষেত্রে আমরা ফাই সমান কি বলতে পারি না, ফাই সমান বলতে পারি ই ইন্টু টি বলতে পারি। আমি যেহেতু মাত্রাটা বের করছি সেজন্য ইটা কি, এটা হচ্ছে ভোল্টেজ। তো আমাকে বলো ভোল্টেজের মাত্রা কি হবে, ভোল্টেজ সমান কি হয় না ওয়ার্ক ডান ডাব্লিউ বাই কিউ, আধান, তাই না? এবারে ডাব্লিউর মাত্রা কি হয় বলো, ডাব্লিউর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি⁻², ডাব্লিউ সমান এফএস ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আর কিউ হচ্ছে কিউ সমান কি হচ্ছে আইটি, তাহলে আই ইন্টু টি, তাই না? আর এখানে যে টি রয়েছে তোমার, তো এখানে আমরা টি পুট করে দিলাম। তো দেখো টি কাটলো, তাহলে কি পড়ে থাকলো এম এল স্কোয়ার টি⁻², আই টি⁻1। তো দেখতে পাচ্ছ এম এল স্কোয়ার টি⁻², আই টি⁻1। এটা হচ্ছে তোমার চৌম্বক প্রবাহের মাত্রা, ফ্লাক্সের মাত্রা। তাহলে আমরা এই যে ফর্মুলা পেলাম যে ফাই সমান বি এ কস থিটা, এক্ষেত্রে বি এর মাত্রা কত হবে, বি সমান হচ্ছে ফাই বাই এ। তো এক্ষেত্রে ফাই বাই এ করে কিন্তু আমরা ফাইয়ের মাত্রা বাই এ মানে কি, এ মানে হচ্ছে এরিয়ার মাত্রা, এরিয়াকে এল স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে বি এর মাত্রাটাও পেয়ে গেলাম। ক্লিয়ার? তো এইভাবে আমরা কিন্তু ফাই আর বি এর মাত্রা বের করে থাকি। এবার দেখো, এবার আছে আমরা মেন জিনিস আসছি। তাহলে আমরা ফ্লাক্স বুঝে গেলাম, যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছিলাম না, যে কোন জিনিসটা ওই কয়েলের মধ্যে চেঞ্জ হচ্ছে, জড়িয়ে থাকা কয়েলের মধ্যে। তো এবার আছে আমরা দেখো ফ্যারাডেজ ল, মেন সূত্র। আমি আগেই বলেছি যে মাইকেল ফ্যারাডে বলেছিল যে এই যে চৌম্বকের জন্যে, চৌম্বক ফ্লাক্সের জন্য ম্যাগনেট মানে তোমার তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, এটা কখন হচ্ছে, হোয়েন অ্যান্ড হাউ মাচ ভোল্টেজ ইনডিউস হচ্ছে, সেটা কখন হচ্ছে, কখন তোমার ভোল্টেজ ইনডিউস হবে এবং কত ভোল্টেজ ইনডিউস হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। আসলে বলেছিল কখন ভোল্টেজ ইনডিউস হবে না, একটা কয়েলের মধ্যে এই যে দেখতে পাচ্ছ এটা কয়েলের মধ্যে, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা জড়িয়ে রয়েছে। তো এই কয়েলের মধ্যে জড়িয়ে থাকা ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ হতে থাকে তো এখানে ভোল্টেজ ইনডিউস হবে, চেঞ্জ হতে হবে। কিন্তু ফ্লাক্স থাকলেই যে এখানে ভোল্টেজ ইনডিউস হবে সেরকম নয়, ফ্লাক্স থাকলে এখানে ভোল্টেজ ইনডিউস হবে সেরকম নয়, ফ্লাক্সটাকে কিন্তু চেঞ্জ হতে হবে সময়ের রেসপেক্টে, টাইমের রেসপেক্টে ফ্লাক্সটাকে কমবে বাড়বে, ইনক্রিজিং ডিক্রিজিং এরকম হতে হবে, চেঞ্জ হতে হবে। মানে জড়িয়ে থাকা ম্যাগনেটিক ফ্লাক্সটাকে চেঞ্জ হতে হবে, তবেই ভোল্টেজ ইনডিউস হবে। ফ্লাক্স যদি চেঞ্জ না হয় তো ভোল্টেজও তোমার কিন্তু ইনডিউস হবে না। আর ভোল্টেজ যদি ইনডিউস হয়, আমরা যদি সার্কিটকে ক্লোজ করি, তো অবভিয়াসলি কারেন্টও ইনডিউস হবে, মানে কারেন্ট প্রবাহ হবে, এখানে কারেন্ট ফ্লো হবে। তাহলে কথা হচ্ছে যে এখানে ঠিক আছে, আমরা বুঝলাম যে কখন ভোল্টেজ ইনডিউস হবে না, যদি কয়েলের মধ্যে জড়িয়ে থাকা যে চৌম্বক বলরেখা সেটা চেঞ্জ হয় সময়ের রেসপেক্টে, তাহলে এখানে ভোল্টেজ ইনডিউস হবে। এবারে কত হবে ভোল্টেজ ইনডিউস না, সেই যে ভোল্টেজ ইনডিউসের মানটা ই, এটার মান হয় ই, কত হচ্ছে কার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে না d⁵ বাই ডিটি, মিন্স রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের সাথে প্রপোর্শনাল। মানে এই যে d⁵ বাই ডিটি মানে কি, এটা মানে যে চেঞ্জ অফ ফ্লাক্স, ফ্লাক্সের চেঞ্জটা, মানে ফ্লাক্সের চেঞ্জ যত ফাস্ট হবে ভোল্টেজ তত বেশি তোমার ইনডিউস হবে। যদি এটা এই যে চেঞ্জটা যদি স্লো হয় তাহলে ভোল্টেজও তোমার কম হবে। ক্লিয়ার? তো আমরা কি পেলাম ই প্রপোর্শনাল d⁵ বাই ডিটি। তাহলে এই যে ই প্রপোর্শনাল d⁵ বাই ডিটি, এই প্রপোর্শনালকে আমরা যদি এখান থেকে আউট করতে হয় তাহলে এটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা কি করলে ই সমান কে ইন্টু d⁵ বাই ডিটি, এবং এই কে এর মানটা আমরা কি করি 1 কনসিডার করি, মানে ই সমান হচ্ছে d⁵ বাই ডিটি। তো মাথায় রাখবে এই যে d⁵ বাই ডিটি পেলাম ই সমান,
এটা হচ্ছে একটা পাকের ক্ষেত্রে, মানে যদি একটা টার্ন থাকে কয়েলের, একটা টার্ন থাকে, তার ক্ষেত্রে হচ্ছে d5/dt। আর মনে করো এখানে এনটা পাক রয়েছে, এন নাম্বার পাক রয়েছে, কত বললাম, এন নম্বর টার্ন রয়েছে, তাহলে কি হয়ে যাবে এখানে, এখানে এন মাল্টিপ্লাই হয়ে যাবে, ই সমান হচ্ছে এন ইন্টু d5/dt। এখানে একটা যেটা ব্যাপার হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু এই যে আমরা যে ফ্যারাডেস যে সূত্র, যে ফ্যারাডেস যে বলে যে কত ভোল্টেজ ইনডিউস হবে, এটা কিন্তু শুধুমাত্র মানটা আমরা পাই, এখান থেকে মান পাই। তাহলে এবার আমাদের কিন্তু মনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা এই যে মেন কথা কি, যে কখন মানে যদি কয়েলের সঙ্গে জড়িয়ে থাকা ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয় তাহলে ভোল্টেজ ইনডিউস হবে। তো কথা হচ্ছে যে কখন ভোল্টেজ চেঞ্জ, মানে এই যে কয়েলের সঙ্গে যে জড়িয়ে থাকা ম্যাগনেটিক ফ্লাক্স, এটা কোন কোন ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, তাই না? তো দেখো আমরা কি পেলাম, যে ফ্লাক্স সমান হচ্ছে বি ভেক্টর ডট এ ভেক্টর, মানে কি বি এ cos থিটা। মানে যদি আমাকে ফ্লাক্স চেঞ্জ করতে হয় তাহলে দেখো আমি 1 নম্বর বি কে চেঞ্জ করতে পারি। বি মানে কি, ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি, যাকে আমরা কি বলি চৌম্বক প্রবাহ ঘনত্ব। তো এই যে এটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, মানে স্ট্রেংথটা ম্যাগনেটিক ফিল্ডের, তাহলে কিন্তু এখানে ফাই চেঞ্জ হবে, তাই না? ফাই চেঞ্জ হবে যদি আমরা এই স্ট্রেংথ, এখানে আমরা স্ট্রেংথ এই যে ফ্লাক্স বেরাচ্ছে এখান থেকে, এর স্ট্রেংথটা আমরা চেঞ্জ করতে পারি, তাহলে হবে। আচ্ছা, হতে পারে আমি এরিয়াটাকে আমি ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। দেখতে পাচ্ছ এখানে কয়েলের একটা এরিয়া রয়েছে, এই যে এরিয়া রয়েছে, তো এই এরিয়াটাকে আমরা কি করতে পারি, ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি, আমরা ছোট করতে পারি বা বড় করতে পারি। ছোট করলে কম ফ্লাক্স এর মধ্যে লিঙ্ক হবে, বড় করলে বেশি হবে, কিন্তু এই চেঞ্জটা কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি করতে হবে, যে ফিক্স করে রাখা যাবে না কোনো জিনিসেই, তবেই কিন্তু চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, এবং 3 নম্বরে থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল বলেছি না, থিটা হচ্ছে যে এরিয়া ভেক্টর, এরিয়া যে ভেক্টরটা আমরা মানে জানি যে কোন একটা প্লেনের, মানে কোন একটা তল থাকে, ধরো এই যে একটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা তোমার কি, এটা হচ্ছে একটা এরিয়া। তো এর যে ভেক্টরটা সবসময় কি থাকে না, পারপেন্ডিকুলার থাকে, কি থাকে, পারপেন্ডিকুলার থাকে, এটা হচ্ছে এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর আর এই যে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যেটা থাকবে, ধরো এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। তো এদের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করতে পারি কিভাবে, মানে এদের রোটেশন যদি করি আমরা, তাই না? যদি রোটেশন করি, মানে এই যে ধরো বি তো ফিক্সড, ম্যাগনেটিক ফিল্ড থেকে এর ডাইরেকশনটা আমি চেঞ্জ করতে পারি না। যদি আমি ফিক্সড করে দিই ম্যাগনেটিক ফিল্ডের, তাহলে আমি যদি এরিয়াটাকে চেঞ্জ করতে পারি, তো ধরো আমি এরিয়ার প্রথমে এখানে রয়েছে, তারপরে এখানে গেল, তারপরে এখানে গেল, মানে এরিয়াটাকে যদি আমি চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু তার মধ্যে যে ফ্লাক্স লিঙ্ক থাকবে সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে, তাই না? ধরো এখানে এ রয়েছে, তারপরে ধরো তোমার এই ক্ষেত্রে ধরো এরকম আমি রোটেট করছি, এরকম হবে, তারপরে ধরো এরকম হবে, এরকম হবে না? তো দেখতে পাচ্ছ আমি এখানে 3টা কেস রেখেছি। যদি 0 ডিগ্রি হয় থিটার মান, মানে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড সেদিকেই তোমার এরিয়া ভেক্টর, তাহলে cos 0 মানে কত, 1 হয়ে যাবে, বি এর রেজাল্ট হবে। যদি তোমার 0 to 90 এর মধ্যে হয় তাহলে বি এ cos থিটা হবে। আর যদি তোমার 90 হয় তো 0 হয়ে যাবে, তাই না? 90 হয়ে গেলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, cos 90 এর মান 0। ক্লিয়ার? তাহলে আমরা ফ্লাক্স চেঞ্জ করতে পারি মেইনলি কি চেঞ্জ করে, মানে আমরা বি এর মান চেঞ্জ করতে পারি, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ চেঞ্জ করতে পারি, আমরা এরিয়াটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি, আর আমরা অ্যাঙ্গেল, এরিয়া আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেলটাকে কিন্তু আমরা চেঞ্জ করে আমরা যে কয়েলের মধ্যে যে জড়িয়ে থাকা ফ্লাক্সটা চেঞ্জ করতে পারি। চেঞ্জ হওয়াটা কিন্তু জরুরি। ফ্লাক্স লিঙ্ক থাকলেই যে ভোল্টেজ ইনডিউস হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। যে ফ্লাক্সটা লিঙ্ক থাকবে সেটাকে কিন্তু চেঞ্জ হতে হবে। তাহলে ফ্লাক্স চেঞ্জ করতে গেলে আমাকে বাকি, মানে ফ্লাক্সকে আমরা যদি চেঞ্জ করতে চাই তো আমরা এই 3 রকম ভাবে কিন্তু চেঞ্জ করতে পারি। ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। এই যে আমরা ফ্যারাডেজ ল পড়লাম যে কত ভোল্টেজ ইনডিউস হচ্ছে, ই সমান কি পেলাম, n ইনটু d5/dt ফর n নম্বর অফ টার্নস। তো এই যে ই সমান n ইনটু d5/dt, এটা কিন্তু অনলি মানটা, অনলি ম্যাগনিটিউডটা, যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে তার অনলি ম্যাগনিটিউডটা পাচ্ছি। কিন্তু দেখা গেছে কি না, এই ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ হয়। ডাইরেকশনটা কিন্তু কি হয়, মানে এটা কিন্তু অনলি ম্যাগনিটিউডটা। ক্লিয়ার? ই সমান n ইনটু d5/dt, এটা হচ্ছে কতটা ভোল্টেজ তোমার ওখানে ইনডিউস হলো তার মানটা। এবার দেখো ভোল্টেজ যদি ইনডিউস হয় তাহলে কারেন্টও ফ্লো হবে, তাহলে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে সেটা কিন্তু ফ্যারাডের সূত্র থেকে আমরা বলতে পারি না। মানে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে সেটা কিন্তু বলে না যে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে একটা কয়েলের, ক্লকওয়াইজ হবে না এন্টি ক্লকওয়াইজ হবে, ঘড়ির কাঁটার দিকে হবে না তার বিপরীতে হবে, এটা কিন্তু বলেনি। আর এই জন্যই, আর এই যে ইনডিউস কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে, কারেন্ট বলা মানে ডাইরেকশন বলতে হবে, আর ভোল্টেজ বলা মানে পোলারিটি বলতে হবে। ক্লিয়ার? তো যে কোনো একটা জানলে, আমরা যদি কারেন্টের ডাইরেকশন জানি তো ভোল্টেজের পোলারিটি বলতে পারবো,
আমরা যদি ভোল্টেজের পোলারিটি জানি তো কারেন্টের ডাইরেকশন বলতে পারবো, কারণ কারেন্ট ইজ অলওয়েজ ফ্লো ফ্রম পজিটিভ টু নেগেটিভ, মিনস হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। তাহলে মেন কথা হচ্ছে যে এই যে প্রবলেমটা যে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে, আমি মেনলি কারেন্টের ডাইরেকশনের উপরই চলছি। তো কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে সেটা কিন্তু ফ্যারাডের সূত্র থেকে আমরা বলতে পারি না। আর এই জন্যই আমাদের আরেকটা জিনিস, আরেকটা সূত্র জানতে হবে, আরেকটা লকে পড়তে হবে, সেটা হচ্ছে লেঞ্জের সূত্র। ক্লিয়ার? তো ডাইরেকশনের কিন্তু প্রবলেম রয়েছে ফ্যারাডের সূত্র থেকে। তো আমাদের এখন আমরা কি পড়বো? লেঞ্জের সূত্র। এই লেঞ্জের সূত্র থেকে আমরা কিন্তু বলতে পারবো যে যে ভোল্টেজটা মানে যে তোমার কারেন্টটা ওখানে আবিষ্ট হবে কয়েলের মধ্যে, তার ডাইরেকশন কোন দিকে হবে, সে কোন দিকে ফ্লো হবে। তো দেখো এখানে লেঞ্জের সূত্রে কি বলেছে না, তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যে এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয়। মানে বুঝতে পারছো যে যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে কয়েলের মধ্যে, সেই ইনডিউস ভোল্টেজটা মানে সেই আবিষ্ট যে তড়িৎচালক বল, সেটা যার জন্য সৃষ্টি হচ্ছে তাকে বাধা দেবে। সিম্পল একটা সেন্টেন্সে যদি আমরা বলতে চাই তো লেঞ্জ ল বলতে আমরা কি বললি, এফেক্ট ইজ অলওয়েজ অপোজ দ্য কজেস। এফেক্টটা কি? এফেক্ট হচ্ছে যেটা ইনডিউস হচ্ছে, ইনডিউস ইএমএফ। আর কজ কি না, চেঞ্জ ইন ফ্লাক্স। ফ্লাক্সের যে চেঞ্জ সেটা হচ্ছে মানে কজেসটা, কারণটা। মানে যে ফল সেটা কারণকে সবসময় বাধা দেবে। মানে এই যে আবিষ্ট তড়িৎচালক বল যার জন্য সৃষ্টি হচ্ছে কারণটা, সেটাকে বাধা দেবে। তো দেখো ধরো একটা আমার কয়েল রয়েছে, একটা ম্যাগনেট রয়েছে। তো নর্থ পোলকে যদি আমি কয়েলের সামনের দিকে নিয়ে যাই, আমি কয়েলের সামনের দিকে নিয়ে যাচ্ছি নর্থ পোলকে, তাহলে কয়েলটা কি করবে? সামনের দিকে আসতে দেবে না, ওকে দূরের দিকে সরাবার চেষ্টা করবে। তো দূরের দিকে যদি সরাবার চেষ্টা করে তাহলে আমাকে বলো এখানে কি তৈরি হবে? এন, নর্থ পোল না সাউথ পোল? অবভিয়াসলি নর্থ পোল না, কারণ সেম তোমার পোল রিপালশন করে একে অপরকে, মানে একই মানে সমমেরু পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তো আমি যদি নর্থ পোলকে সামনের দিকে আনি তাহলে এই চেষ্টা করবে কি যে সামনের দিকে আসছে না, একে আমাকে বাধা দিতে হবে, দূরে সরাতে হবে। তাহলে এই জন্য এখানে কি তৈরি হবে? নর্থ হয়েছে তো আমাকে নর্থ তৈরি করতে হবে, তবে তো নর্থকে রিপালশন করবে না, তবে তো একে দূরের দিকে সরাবার চেষ্টা করবে। তাহলে যদি নর্থ হয়, একটা কোয়েলের মধ্যে যদি নর্থ পোল তৈরি হয় কোয়েলে, তাহলে কারেন্টের ডাইরেকশন কি হবে? তো আমরা থাম দিয়ে নর্থ পোলকে ডিফাইন করি, আর এখানে কার্লিং ফিঙ্গার দিয়ে বলতে পারি এই যে এইরকম ভাবে। মানে কি এখানে আমরা যদি বলি নর্থ পোল হচ্ছে, তো অবভিয়াসলি এন্টি ক্লকওয়াইজ দেখতে পাচ্ছ কারেন্ট ফ্লো হবে। ক্লিয়ার? কি হবে? এন্টি ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হবে, এন্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হবে, ঘড়ির কাঁটার বিপরীতে কারেন্ট ফ্লো হবে যদি আমি নর্থ পোলকে সামনে আনি। আবার ধরো আমি যদি নর্থ পোলকে দূরের দিকে নিয়ে যাই, তো দূরে নিয়ে গেলে কি হবে? নর্থ পোলকে যখন আমি দূরের দিকে নিয়ে যাব, তো দূরে নিয়ে গেলে কি করবে? এ কি বলবে যে না, আমি কি বললাম এফেক্ট ইজ অলওয়েজ অপোজ দ্য কজেস, কজটাকে আমি দূরের দিকে নিয়ে যাচ্ছি। এ বলবে না, দূরের দিকে নিয়ে যেতে দেবো না, সামনের দিকে আনবো। তো আমি যখন দূরের দিকে নিয়ে যাব, তো এখানে নর্থ পোলকে আমি দূরের দিকে নিয়ে যাচ্ছি, তো একে দূরের দিকে যেতে বাধা দেবে। মানে কি এখানে সাউথ পোল ক্রিয়েট হবে, তবে তোকে নর্থ মানে নর্থ তাকে সাউথে অ্যাট্রাক্ট করবে না, অপোজিট পোল পরস্পর কি করে? অ্যাট্রাক্ট করে। তাহলে এখানে সাউথ পোল ক্রিয়েট হবে। মানে বুঝতে পারছো, যদি আমি একটা চৌম্বককে এর মধ্যে এর সামনে আনি আবার দূরে সরাই, সামনে আনি আবার দূরে সরাই, তাহলে সামনে আনলে নর্থ পোল হবে মানে ক্লকওয়াইজ কারেন্ট, মানে এন্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হবে। আবার দূরে নিয়ে গেলে এখানে সাউথ পোল মানে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হবে। মানে বুঝতে পারছো, একটা ম্যাগনেটকে আমি সামনে আনছি আবার দূরে সরাচ্ছি, সামনে আনছি আবার দূরে সরাচ্ছি। সামনে আনলে একদিকে কারেন্ট ফ্লো হবে, আবার দূরে নিয়ে গেলে আরেক দিকে কারেন্ট ফ্লো হবে। নর্থ পোলকে সামনে আনলে কি হচ্ছে? কাউন্টার ক্লকওয়াইজ তোমার কাউন্টার সামনে আনলে তোমার কাউন্টার ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, কাউন্টার ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে। আর যদি দূরে নিয়ে যাই তো ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, তাই না? সামনে নিয়ে এলে তোমার কি হবে? এখানে নর্থ হবে, আবার দূরে নিয়ে গেলে এখানে সাউথ হবে। তো সিমিলারলি সাউথ পোলের ক্ষেত্রেও তুমি যে সাউথ পোলটাকে সামনে আনো আর দূরে নিয়ে যাও, তাহলে এই ঘটনাগুলো ঘটবে। ক্লিয়ার? বুঝা গেছে? মানে বুঝতে পারছো কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, মানে এটা অল্টারনেটিং কারেন্ট, এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আর আমি তোমাদের এই ইউনিট 4 এর যে সেকেন্ড চ্যাপ্টার অল্টারনেটিং কারেন্টের ফার্স্ট ভিডিওতে এটা আমরা ডিসকাশন করেছি, যে জেনারেটর যেটা এসি ডাইনামো, সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টের হচ্ছে মেন উৎস, তার ওয়ার্কিং প্রিন্সিপাল কি, কিভাবে জেনারেশন হচ্ছে সেটা পুরো ডিটেলসে আমরা কিন্তু ওখানে আলোচনা করেছি। ক্লিয়ার? বুঝা গেছে?
তাহলে লেঞ্জের সূত্র আমরা বুঝতে পেরেছি, এর কারণটা বুঝতে পেরেছি যে কেন হচ্ছে জিনিসটা দেখা গেছে। লেঞ্জ এটা বিজ্ঞানী লেঞ্জ এটা অবজার্ভ করেছে। তো এই যে ব্যাপারটা, এই যে এফেক্ট ইজ অলওয়েজ অপোজ দ্য কজেস, যে আমি তোমাদের ঘটনাটা বললাম, এটাকে যদি আমাকে ডিফাইন করতে হয় ম্যাথমেটিক্যালি, তাহলে আমরা কিভাবে করব? তো দেখো, যদি আমরা ডিফাইন করতে হয় এটাকে ম্যাথমেটিক্যালি, তাহলে আমরা কিভাবে করব? না দেখো, আমরা অ্যাকর্ডিং ফ্যারাডেস ল, আমরা প্লাম ইনডিউস ইএমএফ ই সমান কত হচ্ছে, n নম্বর অফ টার্নের ক্ষেত্রে n ইনটু d⁵/dt। এটা কিন্তু অনলি ম্যাগনিটিউড, এটা অনলি ম্যাগনিটিউড, এটা অনলি তোমার মানটা। আর এটাকে যদি মানে এটা অনলি কিন্তু ফ্যারাডেস ল। তো এখানে যদি আমাকে লেঞ্জ লকেও ইনসার্ট করতে হয়, মানে আমি মানও দেখাবো উইথ ডাইরেকশনেও দেখাবো যে কোন দিকে হবে, তাহলে আমাদের যে মানে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে ই সমান মাইনাস n ইন্টু d⁵/dt। ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, যদি আমরা ইউজ করি ই সমান d⁵/dt, n ইন্টু d⁵/dt, n হচ্ছে n নম্বর অফ টার্নের ক্ষেত্রে, nটা পাক রয়েছে তার জন্যে n। তো এটা অনলি ফ্যারাডেস ল। আর আমি যদি ইউজ করি ই সমান মাইনাস n ইন্টু d⁵/dt, তো মাথায় রাখবে এটা ফ্যারাডেস ল উইথ লেঞ্জ ল। এটা তো মানটা ফ্যারাডেস ল n ইন্টু d⁵/dt, আর এই যে মাইনাসটা না, এই মাইনাস সাইনটাই ইন্ডিকেট করছে যে এফেক্ট ইজ অলওয়েজ অপোজ দ্য কজেস। মানে এই যে তড়িৎ চালক বলটা যেটা আবিষ্ট হচ্ছে, যার জন্য আবিষ্ট হচ্ছে তাকে বাধা দেবে। তো মাইনাস সাইন কার জন্য আসছে না, লেঞ্জের সূত্রের জন্য, লেঞ্জের যে ল সে তার জন্য আসছে মাইনাস সাইন। ক্লিয়ার? মিনিং কিন্তু মাথায় রাখবে। তো এবার আমরা যে পড়লাম, এই যে ধরো আমরা লেঞ্জের সূত্রটা পড়লাম, এই লেঞ্জের সূত্র কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, মাথায় রাখবে, শক্তির সংরক্ষণ সূত্র কিন্তু মেনে চলে। কিরকম ভাবে? ধরো ধরো আমরা প্রথমে কি বললাম, যে ধরো একটা ম্যাগনেট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে এখানে ম্যাগনেট রয়েছে, একটা কয়েল রয়েছে। তো আমি যদি কয়েলের সামনে নর্থ পোলকে আনে, আমি কি বললাম, কয়েলেও নর্থ পোল ক্রিয়েট হবে। সামনে নিয়ে যাচ্ছি তো একে দূরে সরাবার চেষ্টা করবে, দূরে তখনই সরবে যখন এখানে নর্থ পোল তৈরি হবে। তো দেখো নর্থ পোল তৈরি হয়েছে, দূরে সরাবে একে। আচ্ছা, দূরে তো সরাবে, কিন্তু যদি দূরে সরিয়ে দেয়, দেখো আমাকে তো মানে আমি কি বলেছি যে ভোল্টেজ কখন তৈরি হবে, খুব ইম্পর্টেন্ট। ভোল্টেজ কখন তৈরি হবে একটা কোয়েলের মধ্যে, কখন ভোল্টেজ ইন্ডিউস হবে, যখন এই কোয়েলের মধ্যে যে ফ্লাক্স জড়িয়ে রয়েছে না, যে ফ্লাক্সটা জড়িয়ে রয়েছে এই কোয়েলের মধ্যে, সেই ফ্লাক্সটাকে কিন্তু চেঞ্জ হতে হবে। ফ্লাক্স জড়িয়ে থাকলেই যে ভোল্টেজ ইন্ডিউস হবে সেরকম কোনো ব্যাপার নয়। জড়িয়ে থাকা ফ্লাক্সটাকে চেঞ্জ হতে হবে, কমতে হবে বাড়তে হবে, কমতে হবে বাড়তে হবে, যাই করো না কেন চেঞ্জ হতে হবে, তবে ভোল্টেজ ইন্ডিউস হবে। তো আমার ধরে যদি নর্থ পোলকে আমি যদি সামনে আনি, সামনে এনে রেখে দিই, তাহলে কি হবে? আরে সামনে এনে রেখে দিলে তো ফ্লাক্স যেটুকু জড়িয়ে থাকবে সেটুকু থাকবে না, চেঞ্জ হবে কোথায়? তাহলে আমাকে সামনে পেছনে করতে হবে, সামনে লিখতে হবে, আবার দূরে সরাতে হবে, সামনে লিখতে হবে, দূরে সরাতে হবে, তাই না? তো ধরো আমি সামনে নিয়ে গেলাম, নর্থ পোল তৈরি হলো, তাহলে আবার একে সরাতে হবে, দূরে নিয়ে যেতে হবে। তো দেখো সামনে নিয়ে গেলে নর্থ পোল মানে কি, একে একটা অপোজিট ফোর্স লাগাবে, রিপালশন করবে, বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করলে কি চুম্বক দূরের দিকে আসবে না? আর এই যে যদি চুম্বক দূরের দিকে আসে, তাহলে এই চুম্বকটাকে যদি আমাকে আবার সামনে নিয়ে যেতে হয়, আমাকে তো নিজেকে কাজ করতে হবে, মেকানিক্যাল ওয়ার্ক করতে হবে, ওই চুম্বকটার উপরে আমাকে তো মেকানিক্যাল ওয়ার্ক করতে হবে সামনে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে আমি যে মেকানিক্যাল ওয়ার্কটা করছি না, এই যে এনার্জিটা যে আমি ওখানে দিচ্ছি, মেকানিক্যাল এনার্জিটা, এটাই কিন্তু তোমার ওই যে তড়িৎ চালক বল হিসাবে বহিঃপ্রকাশ করছে চুম্বকে। মানে আলটিমেট কিছুই হচ্ছে না, আমি যে মেকানিক্যাল ওয়ার্কটা করছি সেটাই কিন্তু তড়িৎ চালক বল। ক্লিয়ার? অটোমেটিক হচ্ছে না, মিনিং আছে, কিন্তু লজিক্যালি তোমাকে কিন্তু বুঝতে হবে। তো এটাই হচ্ছে কিন্তু সেই তড়িৎচালক বলটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিন্তু এই ক্ষেত্রে যে লেঞ্জ ল যেটা, সেটা কিন্তু শক্তির সংরক্ষণ সূত্রটা কিন্তু মেনে চলছে। শক্তি এমনি এমনি ক্রিয়েট হয় না, এনার্জি এমনি এমনি জেনারেট হয় না। এই যে ইলেকট্রিক এনার্জি, এই যে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হলো, মানে কি ইলেকট্রিক এনার্জি তৈরি হলো, কার থেকে তৈরি হলো? যে আমি যে মেকানিক্যাল ওয়ার্কটা করলাম ওটা থেকে তৈরি হলো। মানে আলটিমেট সিস্টেমটার মধ্যে আমার এনার্জি কি থাকছে, ফিক্স থাকছে। কারণ আমরা জানি এনার্জি ইজ নাইদার ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ইট ক্যান ট্রান্সফার মানে ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। ক্লিয়ার? মানে এই যে পুরো যদি সিস্টেম মনে করি, আমিও যেখানে রয়েছি, টোটালটাকে যদি আমি সিস্টেম, এটা একটা সিস্টেম মনে করি এটাকে, তাহলে অবশ্যই এই সিস্টেমের মধ্যে কিন্তু টোটাল এনার্জি তোমার কি থাকছে, ফিক্স থাকছে। ক্লিয়ার? তো চলো এবার একটা আমরা খুবই ইম্পর্টেন্ট একটা তোমার ইকুয়েশন ডিরাইভ করব, যেটা হচ্ছে তোমার আবিষ্ট আধানের সমীকরণ, মানে ইনডিউস চার্জের সমীকরণ। দেখো, যদি
মানে কয়েলের মধ্যে জড়িয়ে থাকা ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জের জন্য ভোল্টেজ ইনডিউস হয়, ভোল্টেজ আবিষ্ট হয়। তাহলে অবভিয়াসলি যে কারেন্টটা ফ্লো হবে তাকে আমরা কি বলবো? আবিষ্ট কারেন্ট বলবো, আবিষ্ট প্রবাহ বলবো। আর কারেন্ট ফ্লো হচ্ছে মানে কি ওখানে চার্জও ফ্লো হচ্ছে। তো ওই চার্জটাকে আমরা কি বলবো? আবিষ্ট আধান বলবো। তো সেটা কিভাবে করবো? সিম্পল ব্যাপার। I সমান কি হয়? dq/dt। দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে কি পেয়েছি? E সমান n × d∅/dt আমরা অনলি মানটা নিয়েছি। আর I সমান কি জানি আমরা? v/r ওহম ল থেকে। মান বসালে কি হবে? n/r d∅/dt। আর I সমান আমরা কি জানি? dq/dt। তো আমরা dq সমান কি বলতে? idt। এখানে আমরা যদি মানটা পুট করে দিই, দেখতে পাচ্ছ তাহলে কি পাবো? dq সমান না dq এর মান পেয়ে যাচ্ছি আমরা n/r × d∅। তো এবারে যদি আমরা বোথ পাশে ইন্টিগ্রেট করে দিই, তো কত হয়ে যাবে? q এর মান কত হয়ে যাবে? যে φ1 থেকে ধরো φ2 হয়ে গেল, কারণ এই যে d∅ এর যদি ইন্টিগ্রেট করি, বোথ পাশে ধরো এরও ইন্টিগ্রেট করলাম, এদিকেও ইন্টিগ্রেট করলাম, এদিকেও ইন্টিগ্রেট করলাম। তো এর লিমিট কি হবে? ফাইয়ের লিমিট হবে না? তো মনে করো ইনিশিয়াল ছিল তোমার φ1 আর ফাইনাল হয়েছে φ2। তাহলে কত হয়ে যাবে? n/r × φ2 - φ1। মানে আমরা সিম্পলি এটাকে বলতে পারি যে এই যে q সমান হচ্ছে মানে n/r, ঠিক আছে, ইনটু চেঞ্জ ইন ফ্লাক্স, ক্লিয়ার? চেঞ্জ ইন ফ্লাক্স মানে এখানে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে কোশ্চেন করতে পারে। দেখো যে আবিষ্ট আধানের মানটা কিন্তু তোমার টাইমের উপর ডিপেন্ড করছে না। খুবই ইম্পর্টেন্ট। আবিষ্ট আধানের মানটা কিন্তু টাইমের উপর ডিপেন্ড করছে না। কার উপর ডিপেন্ড করছে? না ফ্লাক্সের চেঞ্জ কত হচ্ছে তার উপর, আর রেজিস্ট্যান্সের উপর মানে রোধের উপর। আর n তো হচ্ছে নম্বর অফ টার্ন। n যদি 1 হয়, একটা যদি পাক হয়, তাহলে আমরা এটাকে কি বলবো? না d∅/r। তো দেখো এখানে ওটা তোমাদের বলা রয়েছে যে আবিষ্ট আধানের মান পরিবর্তনের সময়ের ওপর কিন্তু নির্ভর করে না। মিনসটা কি? মানে হচ্ছে চুম্বকটিকে ধীরে বা দ্রুত সরালেও মোট প্রবাহিত আধান কিন্তু একই থাকবে। তুমি চুম্বকটাকে স্লো সরাও বা স্পিডে সরাও, যেটা তুমি করতে পারো, ওর কিন্তু মান তোমার একই থাকবে। মানে চুম্বকটিকে তুমি ধীরে বা দ্রুত, তুমি ধীরে সরাও বা দ্রুত সরাও, মোট আধানের যে পরিমাণটা কিন্তু ফিক্স থাকবে। এ কিন্তু টাইমের উপর ডিপেন্ড করে না। ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লিয়ার? তো এরপরে নেক্সট ভিডিওতে আমরা এই যে আজকে যে আমরা টপিকটা স্টাডি করলাম, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে এবং ওই কোশ্চেনগুলো সলভ করতে গেলে আমাদেরকে কি কি জানতে হবে, সেটা কিন্তু আমরা স্টাডি করব। ক্লিয়ার?